নমস্কার। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে শুরু করেছেন একাডেমিক স্ফিয়ার ইউটিউব চ্যানেলটি। এটি একটি শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের অধ্যাপকগণ ও বিশেষজ্ঞগণ বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রকাশ করবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই চ্যানেলের বেল আইকনটি ক্লিক করুন যাতে ভবিষ্যতে সমস্ত ভিডিও আপনারা দেখতে পান। আপনাদের কাছ থেকে পাওয়া প্রতিটি পরামর্শই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। নমস্কার। আজকের আলোচ্য বিষয় হলো 21 শতাব্দীর প্রয়োজনে জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রয়োজনীয়তা, প্রভাব। এটাকে সামনে রেখেই যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি 2020 সালে যখন দেওয়া হয় তার পিছনে একটা লম্বা বড় গ্যাপ, যেটা বলতে চাইছি তার 34 বছর আগে আরেকটা শিক্ষানীতি তৈরি হয়েছিল। কারণ এই এত বছর পরে হচ্ছে আমরা আরেকটা শিক্ষানীতি 2020 সালে নিচ্ছি। তো কেন নিচ্ছি সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে দেবো। তার প্রথমেই যেটা আমার মনে হয় যে 2020 সালের জাতীয় শিক্ষানীতির কথা যদি বলি তাহলে বিষয়টা এমনই দাঁড়াবে। এটা তো এমন নয় যে এটাই প্রথম ভারতের শিক্ষানীতি। ভারতের একটি প্রাচীন সভ্যতা, ভারতীয় সভ্যতা, তার একটা বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে, শিক্ষার কাঠামো, নিজস্ব শিক্ষার একটা ব্যাকগ্রাউন্ড তার রয়েছে। সেই জন্যই আমার মনে হয় যে আমরা জাতীয় শিক্ষানীতিতে আসতে গেলে, জাতীয় শিক্ষানীতি 2020-তে আসতে গেলে তার আগে একটুকুনো আমাদের পেছনের দিকে তাকিয়ে ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থা বা তারপরের যে সময়কাল সেইটা কিভাবে আমরা এগিয়েছি সেইটা একটুকুন পরিক্রমা করে আসি তাহলে সেটা অনেকটা সুবিধাজনক হয় বোঝার। সেটা বলতে গেলে যদি আমরা বলি যে প্রথমেই আমি এটা বলে শুরু করতে চাই যে একটা প্রশ্ন থাকে যে শিক্ষা কি। সেখানে আমি জাস্ট খুব বিস্তারিত যাওয়ার জায়গায় যাচ্ছি না, আমি বলতে চাইছি যে শিক্ষা বলতে খুব যদি ব্রড সেন্সে বলা যায়, যেটা আমি দুজন কি বলবো মানে মহামানবের কথা এখানে একটু তাদের সূত্র ধরেই করার চেষ্টা করবো। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে শিক্ষা হলো এমন একটি বিষয় যা হচ্ছে মানুষের মনের মধ্যেই যেটা থাকে তার সাথে হচ্ছে বাইরে বের করে না, যেটা হচ্ছে যে এডুকেশন ইজ এ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন ম্যান, অলরেডি ইন। এইটা বলছেন, তাতে এর থেকেই বোঝা যায় যে এরা অনেকটা ব্রডার সেন্স থেকে হচ্ছে শিক্ষার কথা বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলছেন যে এডুকেশন ইজ লিবারেশন। এডুকেশন, শিক্ষা হচ্ছে স্বাধীনতা, শিক্ষা হচ্ছে মুক্তি, শিক্ষা হচ্ছে মানুষকে হচ্ছে স্বাধীনতা এনে দিতে পারে। তো এর থেকে আমার মনে হয় যে শিক্ষার একটা নির্দিষ্ট মানে জায়গায় না আটকে রেখে এই মহামানবের একটা বড় পার্সপেক্টিভ থেকে শিক্ষাকে দেখেছে। কিন্তু যদি আমরা সেটা অন্য বললে কি বলবো আজকের পরিপ্রেক্ষিতে যদি দেখার চেষ্টা করি তাহলে সেখান থেকে যেটা দেখা যায় যে শিক্ষাকে আমরা কিন্তু এখন অনেকটা একটা বাজারি কি বলবো বাজারি ছাড়পত্র হিসেবে আমরা দেখি, একটা ডিগ্রি হিসেবে শুরু দেখি, যেখানটায় হচ্ছে আমরা সবসময় একটা লড়াইতে রয়েছি যে যেটা হচ্ছে যে একটা সার্টিফিকেট হবে, একটা ডিগ্রি হবে, সেই সার্টিফিকেট বা ডিগ্রিটা দিয়ে আমি হচ্ছে বাজারে আমি কতটা আমাকে সেল করতে পারবো। তো এই জায়গাটা মানে তাহলে দুটো জায়গা দাঁড়াচ্ছে যে একটা সময় আমি যদি প্রাচীনকাল থেকে মহাবিশ্বের সময় কথা থেকে শুরু করে একদম আধুনিক সময়ের স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েও বলি, তাতেও দেখা যাচ্ছে যে ওরা একটা শিক্ষার একটা বড় পরিপ্রেক্ষিত তৈরি করছে যা হচ্ছে মানুষ তৈরি করে। আর কিন্তু পাশাপাশি যেটা দেখছি আমরা পশ্চিমী শিক্ষার প্রভাবে যেটা একটা প্রভাব দেখতে পাচ্ছি, সেখানটা দেখা যাচ্ছে যে শিক্ষা অ্যাকচুয়ালি আমাদেরকে এমন একটা জায়গায় মানে শিক্ষা আমাদেরকে নিয়ে যাচ্ছে লাইফ ইজ মেসি। তো এইটার ফলে যেটা হচ্ছে যে আমাদের কোথাও বোধ হয় একটা যদি আমরা সমাজের বিভিন্ন জায়গাগুলোতে খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে
স্বভাবতই আমরা এখন সমাজ থেকে কোনো না কোনোভাবে হয়তো, তা আমার মনে হয় যে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি। এবং সমাজকে যদি আমরা, খুব মজার ব্যাপার, সমাজকে যদি আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু হচ্ছে যে আমার অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে আমি যদি আজকের দিনের কথা বলি যে এই 2020 সালে একটি শিক্ষার আইন তৈরি হচ্ছিল, তো এই যে এই পরিপ্রেক্ষিতে আরো অনেক বড় বিষয় রয়েছে। তো আমি সবটাই না যে শুধু এইটুকু বলার চেষ্টা করছি যে এইখানটায় জাতীয় শিক্ষানীতি 2020 যেটা করতে যাওয়া হয়েছে, যে এখানটা যেটা একটা বিষয় হচ্ছে যে আমার প্রাচীন যে ভারতীয় ঐতিহ্য, এবং এই প্রাচীন ভারতীয় ঐতিহ্য যেটা আমি রবীন্দ্রনাথ ট্যাগোরের বক্তব্যের মধ্য দিয়েও আমরা যদি পড়ি, তার শিক্ষার ভাবনাকে সেখানে আমরা দেখতে পারি। যদি আমরা বিবেকানন্দকে দেখি সেখানে দেখতে পারি। যদি আমরা আরো পেছনে চলে যাই, যদি প্রাচীনকালের বিভিন্ন তথ্যগুলো দেখি, তখনকার যে টোল শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলোকে দেখি, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে একটা জায়গায় স্পিরিচুয়ালিটির জায়গাটাতে একটা ইম্পর্টেন্স দেওয়া, ট্রুথের জায়গাটাতে একটা ইম্পর্টেন্স দেওয়া। আমি যদি প্রাচীনের ওই সময়কালের কথা বলি, যেখানটায় হচ্ছে ভারতীয় শিক্ষার কিন্তু মূল জায়গাটা যেটা হচ্ছে ভারতীয় শিক্ষায়, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বলা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ এ টেম্পল, দ্যাট ইজ স্কুল ইজ টেম্পল, ইউনিভার্সিটি ইজ টেম্পল, কলেজ ইজ টেম্পল। তারপরে যেটা বলা হচ্ছে যে ছাত্রদেরকে তুলনা করা হচ্ছে যে ছাত্ররা হচ্ছে শিক্ষার্থী বা বিদ্যার্থী হিসেবে তাদেরকে বলা হচ্ছে, এবং শিক্ষকরা হচ্ছে গুরু। তাহলে ভারতীয় পরম্পরা যেটা, আমি যদি প্রাচীনকাল দেখি, প্রাচীনকাল থেকে দেখি আমার গুরুকুল শিক্ষা বা যে মডেলগুলো রয়েছে, যেখানটায় কিন্তু একটা আত্মিক সম্পর্ক শিক্ষক, ছাত্র এবং প্রতিষ্ঠান, তার মধ্যে একটা আত্মিক সম্পর্কের জায়গা ছিল, যার ফলে কিন্তু ভারতীয় সভ্যতা বা সংস্কৃতির মধ্যে একটা ভ্যালু এডেড এডুকেশনের জায়গা ছিল, যেটার থেকে কিন্তু আমরা আধুনিক সময়কালে এসে দেখতে পাচ্ছি সেখান থেকে আমাদের কিছু বিচ্যুতি হচ্ছে। তো এই যে বিচ্যুতি ঘটার যে জায়গাগুলো, সেগুলো যে শুধু বলবো যে একদিনে ঘটে গেছে সেটা নয়, এর পেছনেও যদি আমরা দেখি যে হ্যাঁ, যে ভারতের একটা সময় যেটা বলেন যে প্রাচীনকালে বিভিন্ন শিক্ষার মানে যে ব্যবস্থাগুলো ছিল, গুরুকুল বা যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল, গুরুকুল শিক্ষা ছিল, সে একটা ব্যাপার ছিল। তারপরে থেকে আস্তে আস্তে আমরা যদি বলি যে আধুনিক শিক্ষার সূচনা যদি আমরা ভারতে বলি, তাহলে কিন্তু হচ্ছে ব্রিটিশদের সময়কাল থেকে। এবং দেখো, আমরা যদি খুব গভীরভাবে দেখতে চাই বা বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখতে চাই, তাহলে আমার মনে হয় যে এখান থেকে আমরা এই করতে পারি যে ম্যাকমিলের রিপোর্ট থেকে শুরু করে যে শিক্ষা সংক্রান্ত কার্যে পর্যবেক্ষণ 1834 সনের মোস্ট প্রবাবলি একটা মোস্ট প্রবাবলি 1834 সেই সময় যেটা বলেছিলেন। তারপরে সেখান থেকে বিভিন্ন কমিটিগুলোর যে রিপোর্টগুলো রয়েছে, ইউনিভার্সিটি অ্যাক্ট রয়েছে, বিভিন্ন, আমি সবটা বলতে গেলে অনেক সময় লাগে, পরপর করে ব্রিটিশদের সময় বিভিন্ন যে ইউনিভার্সিটি অ্যাক্ট, হার্টন কমিটি রিপোর্ট, তারপর হচ্ছে যে যেটা বললাম যে যেটা প্রথমেই যেটা বলে শুরু করছিলাম যে ম্যাকমিলান রিপোর্ট, এই প্রত্যেকটা রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে একটা শিক্ষার যে কথাটা বলা হচ্ছে, সেখানটায় কিন্তু একটা হচ্ছে যে পশ্চিম ধাঁচের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। খুব ইন্টারেস্টিংলি ম্যাকমিলান সাহেবও কিন্তু হচ্ছে প্রথমে চেয়েছিলেন যে ভারতে এমন শিক্ষাটাই তৈরি হচ্ছে ইংরেজি শিক্ষা, এবং সেটা তিনি সফলতা পেয়েছিলেন যে তিনি ইংরেজি শিক্ষা প্রচলন করতে পেরেছিলেন। এইভাবে যেটা হচ্ছে যে বিফোর ইন্ডিপেন্ডেন্স সময়কালটা যদি আমরা দেখি, তাহলে যে কাঠামো বা শিক্ষার যে নীতি বা শিক্ষার ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা অ্যাকচুয়ালি যেটা ছিল, ব্রিটিশ সরকার চেয়েছিল যে এক শ্রেণী কি বলবো শিক্ষিত হচ্ছে শ্রমিক তৈরি করা, দক্ষ শ্রমিক তৈরি করা, এবং বাজারের চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে, বাজারের চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে বলতে তখন তাদের যে পরিমাণ কি বলবো দক্ষ শ্রমিক, শিক্ষিত শ্রমিকের যেটা প্রয়োজন ছিল, মানে কলোনিক কুলের যেটা প্রয়োজন ছিল, সেই তাগিদে কিন্তু তারা সেই শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠা করেছিল। এবার যখন আমরা স্বাধীনতার পরবর্তীকালে যদি দেখতে পাই, স্বাধীনতার পরবর্তীকালে, স্বাধীনতার পরে যে শিক্ষাকে নিয়ে যে সমস্ত আমাদের আলোচনা হয়েছে, সেক্ষেত্রে আমরা কোটারি কমিশনের কথা বলতে পারি। কোটারি কমিশন 64 থেকে 66, এবং কোটারি কমিশনের ভিত্তিতে
বা যে রিপোর্ট ছিল তার ভিত্তিতে হচ্ছে 1968 সালে হচ্ছে প্রথম জাতীয় শিক্ষানীতি তৈরি হচ্ছে স্বাধীনভাবে। যে জাতীয় শিক্ষানীতিতেও কিন্তু যেটা হচ্ছে যে যেখানে সার্বিক প্রাপ্তবয়স্কের প্রাপ্তবয়স্ক সার্বজনীন শিক্ষার কথা যেটা বলা হচ্ছে যে শিশুদের অবৈতনিক শিক্ষা 14 বছর বয়স পর্যন্ত, তারপর হচ্ছে বিজ্ঞান শিক্ষা, এই সমস্ত শিক্ষাগুলো আরো কিছু বিষয় অ্যাকচুয়ালি হচ্ছে যে তখন দেশের যে রিকনস্ট্রাকশন ছিল তার সঙ্গে সমতায় শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু বলা, যেমন খুবই ইন্টারেস্টিং প্রথম শিক্ষানীতিতে কিন্তু হচ্ছে বেঙ্গল এডুকেশনের কথা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসি তার পরবর্তীটাই হচ্ছে 1986 সালের শিক্ষানীতি। 1986 সালে আমরা জানি যে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় রাজীব গান্ধী, এবং উনি কিন্তু বিভিন্ন বিষয়ে শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, এই সমস্ত দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং জাতীয় শিক্ষানীতি তার সময় কিন্তু 1986 সালে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়, এবং সেই জাতীয় শিক্ষানীতিতেও কিন্তু হচ্ছে যে সকলের জন্য শিক্ষা এবং কোয়ালিটির শিক্ষা, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো সেখানে ইম্পর্টেন্ট দেওয়া হয়। এবং এই জাতীয় এবং এই 86 সালের শিক্ষানীতি আবার রিভাইজড হয়ে 1999 সালে সেটা রিভাইজড আকারে আবার শিক্ষানীতিটা প্রকাশিত হয়। এরপরে দেখা যাচ্ছে যে এর উপরে ভিত্তি করে বেশ কিছু পলিসিগত আমাদের সিদ্ধান্তগুলো হয়েছে। তার মধ্যে অপারেশন ব্ল্যাকবোর্ড, মানে স্কুল লেভেলে যদি বলি অপারেশন ব্ল্যাকবোর্ড, শিক্ষার অধিকার আইন, আমি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট যদি বলি আমরা সেখানটা হচ্ছে আমরা হচ্ছে শিক্ষার অধিকার আইনের কথা বলতে পারি। শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি 2002 সালে যখন হচ্ছে সেটাকে আমরা তুলেছি সংশোধনের মাধ্যমে। তো এইভাবে হচ্ছে বেশ কিছু কিন্তু আমরা পলিসি বা মাধ্যমিক শিক্ষা প্রকল্প, তারপরে হচ্ছে হায়ার এডুকেশনের জন্য স্পেশালি শিক্ষা প্রকল্প, স্কুলের জন্য প্রাইমারি স্কুলের জন্য শিক্ষা প্রকল্প, তো এইভাবে হচ্ছে সর্বশিক্ষা অভিযান, এলিমেন্টারি এডুকেশনের জন্য মাধ্যমিক শিক্ষা অভিযান, উচ্চ শিক্ষা অভিযান, এভাবে বিভিন্ন প্রকল্পগুলো কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু একটা খুব মজার ব্যাপার দেখা যাচ্ছিল যে 21 শতাব্দীতে এসে আমরা দেখছি মানে 2000 সালের পরের থেকে, মানে এটা শুরু হয়েছে কিন্তু 90 সালের থেকেই, যে লিবারালাইজেশন বা এই সমস্ত ফলে যেটা হচ্ছে যে এবার এমন একটা জায়গায় হয়ে গেছে যে যেখানটায় হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমার এমন ধরনের আমার শিক্ষার্থী প্রয়োজন হচ্ছে যে শিক্ষার্থী একই সঙ্গে বিজ্ঞান জানবে এবং সেই তাকে হচ্ছে মার্কেট কম্পিউটার হতে হবে, মানে তার কাজের জন্য, কর্মসংস্থানের জন্য, পাশাপাশি হচ্ছে যে তার মধ্যে মূল্যবোধ হচ্ছে তার মধ্যে হচ্ছে জাগিয়ে তুলতে হবে। তো 21 শতাব্দীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানে 1992 সালেই বলি বা 1986 সালের কথাই বলি, যে শিক্ষানীতি আমরা আমাদের হাতে ছিল, সেইখানটায় একটা আমাদের একটা গ্যাপ হয়ে গেছে। গ্যাপটা এরকম তৈরি হয়ে যাচ্ছে, ওটা দিয়ে আমরা একটা পেরে উঠছিল না। ওই যেটা হচ্ছে যে বাজারের চাহিদা অনুযায়ী আমার কর্মীর প্রয়োজন, আরেকটা যেটা হচ্ছে পাশাপাশি হচ্ছে যে শুধু আমার হচ্ছে বাজারের চাহিদা অনুযায়ী কর্মী তৈরি করলে হবে না, সমাজকে টিকিয়ে রাখতে হবে, সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যেতে গেলে আমার যেটা দরকার যে সেখানটায় একদম ভ্যালু যুক্ত এবং যেটা হচ্ছে যে কি বলবো যে স্পিরিচুয়ালি ট্রেন্ড। আমি এখানে একটা কথা বলে রাখি, যেহেতু স্পিরিচুয়ালিটির কথা বলছি, একটু ভুল ধারণা থাকতে পারে, অনেকে হয়তো আমরা এরকম ভেবে থাকি যে স্পিরিচুয়ালিটি মানে রিলিজিয়ন, মানে স্পিরিচুয়ালিটি কখনো রিলিজিয়ন নয়, স্পিরিচুয়ালিটি সেপারেট থিং ফ্রম রিলিজিয়ন। স্পিরিচুয়ালিটি হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে মনের, মানে একজন মানুষের মানবিক যে সত্তা, সেই সত্তাকে জাগিয়ে তোলাটাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি কখনো রিলিজিয়নের সঙ্গে সম্পৃক্ত নয়, রিলিজিয়ন একদম সেপারেশন। স্পিরিচুয়ালিটি প্রত্যেক ব্যক্তির মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার থাকে, সেই স্পিরিচুয়াল পাওয়ার যে প্রত্যেকের মধ্যে যে সুপ্ত যে প্রতিভা আছে, সেই সুপ্ত প্রতিভাটাকে জাগিয়ে তোলাটা হচ্ছে শিক্ষা। এবং এই সুপ্ত যে এই যে জাগিয়ে তোলা, এই হচ্ছে আমার হচ্ছে বেস তৈরি করবে। তাহলে এমন একটা অবস্থায় কিন্তু আমার হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 তৈরি হচ্ছে। এই
এইটা বলে এবার আমি পরের যদি ধাপে আসি যে এই জাতীয় শিক্ষানীতি 2020 এর হচ্ছে কিছু কেন আমরা করলাম, যদিও যা বলেছি তার মধ্যে দিয়ে কিছু কিছু জায়গা ভেসে উঠেছে, যে আমার 2020 জাতীয় শিক্ষানীতির লক্ষ্য, মূল লক্ষ্যগুলো কি বা বৈশিষ্ট্যগুলো কি, কেন আমরা 2020 সনে এসে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করতে বাধ্য হচ্ছি ঠিক নয়। আমরা জাতীয় শিক্ষানীতি মানে নতুন করে আবার খুব একটা মজার ব্যাপার এখানটা বলা হচ্ছে যে অনেকে জাতীয় শিক্ষানীতির নামে নিউ এডুকেশন পলিসি, মানে এইগুলো খুব ডিবেটের বিষয়। এখানটা আমরা যদি বলতে হয় যে নিউ বলতে এখানটা এটা মানে বিষয়টা কিন্তু জাতীয় শিক্ষানীতি। আমরা যদি অনেকে দেখি খুব ট্রেনিং বলতে যে নতুন শিক্ষানীতি, নতুন তো শিক্ষানীতি মানে কন্টিনিউটি অফ মানে এই এডুকেশন পলিসিটা কিন্তু আগের এডুকেশন পলিসি কিন্তু কন্টিনিউ, এমন নয় যে একদম আগের সমস্ত পলিসিগুলো থেকে আমরা বেরিয়ে এসে এখানটায় আমরা একটা নতুন পলিসি তৈরি করছি। আগের পলিসিগুলোর মধ্যে যেমন ধরো কি করা হচ্ছে, যে আমি যদি স্কুল এডুকেশনের কথাই বলি, তাহলে আগের যেটা ছিল, আগের শিক্ষানীতিতে আমাদের ছিল যেহেতু 14 বছর পর্যন্ত একটি শিশু শিক্ষা হচ্ছে অবৈতনিক, এবং সেটা হচ্ছে ধরো 6 থেকে 14। এবার মজাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, আমরা জ্ঞানের মধ্যে তৈরি হচ্ছিল যেহেতু 6 থেকে 14, তাহলে তার আগে বাচ্চাটা কোথায় যায়। এবার এখানে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস তৈরি হয়ে যাচ্ছিল, আমরা দেখছিলাম যে মানে খুব মানে আমি এটা বলছি করে যে দেখা যাচ্ছে যে যারা আমরা আর্থিকভাবে একটু সচ্ছল, আমার ছেলে বা মেয়ে সে 2.5 বা 3 বছর থেকে স্কুলে যাচ্ছে, কিন্তু যে পাবলিক স্কুলের উপরে নির্ভর করছে, মানে গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তার ছেলে বা মেয়ে সে 6 বছরের স্কুলে যাচ্ছে, তাহলে সে এই যে 3 বছরে তার যে ফাউন্ডেশনাল ডেভেলপমেন্টটা যে বাচ্চাটির হচ্ছে, যে আর্থিকভাবে সচ্ছল পরিবার তার পরিবারের সরকারের হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে সাধারণ পরিবারের ছেলে মেয়েরা সেই সুযোগটা পাচ্ছে না। এইটা কিন্তু আমরা একটা বিরাট সমস্যা দেখছিলাম, এবং স্ক্যাটারলি দেখা যাচ্ছিল যে বিভিন্ন স্কুলগুলো বাধ্য হয়ে তখন সরকারি, এখানে আমি বলবো যে বেসরকারি স্কুলগুলোকে লক্ষ্য করে সরকারি স্কুলগুলোতে তখন প্রাইমারি সেকশন তৈরি করছে, এবং সেটা খুব ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে, কিন্তু কোনো জাতীয় কোনো নীতি সেটা ছিল না, মানে স্ক্যাটারলি যে যার মতো তৈরি করছে। সেখানে তাহলে আমার মনে হয় এমন একটা নীতির দরকার, মানে নীতিগত দিশা থাকা দরকার যে আমরা কিভাবে সেই জায়গাটা এগোবো, যেটা কিন্তু এই আমার কি বলবো যে 2020 সালে যে জাতীয় শিক্ষানীতি তৈরি হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 2020 কিন্তু এটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ফাউন্ডেশনাল কোর্স স্টার্ট হচ্ছে একটা বাচ্চার 3 বছর বয়স থেকে, এবং এখানে আরো ইন্টারেস্টিং যে 0 থেকে যে এই 3 বছর বয়স, মানে জন্ম থেকে তার যে 3 বছর বয়স হতে যাওয়া, সেখানেও জাতীয় শিক্ষানীতি সেই বিষয় সম্পর্ক কিছু দিশা দেওয়া হয়েছে। তো এইগুলো এই ব্যাকগ্রাউন্ড বা আমি যদি বলি যে এইগুলো কিন্তু কিছু ল, যে এইটা হচ্ছে যে আমার একটা যে অসমতাটা দূর করা। আমি যদি ঠিক উচ্চশিক্ষার ক্ষেত্রে বলি, আমি দু একটা কথাই মানে বলার চেষ্টা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে এতদিন পর্যন্ত একটা বড় সমস্যা আমাদের ফিল করতে হতো যারা আমরা উচ্চশিক্ষায় রয়েছি, এবং আমরা অনেকেই জানি যে ভারত একটি বড় দেশ, তো এবং কর্মসূত্রে আমাদের সেই সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো কর্মসূত্রে মানুষকে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ততে মুভ করতে হয়। তো এখানে দেখা যায় স্কুল লেভেলে যেটা একটা সুবিধা ছিল যে কোনো একটি বাচ্চা যদি ক্লাস 6-এ পড়ে যেত, এই ক্লাস 7-এ সে যেখানে যেত সেখানে ভর্তি হতে পারত। কলেজ লেভেলে কিন্তু আমরা একটা বিরাট সমস্যা ফেস করতাম, যে কোনো একটা বাচ্চা যদি কোথাও দেখা গেল যে প্রথম সেমিস্টার বা ফার্স্ট ইয়ার, যেটা এখন সেমিস্টার হয়েছে, আগে ইয়ার ছিল, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়তো কমপ্লিট হয়ে গেল, সেমিস্টার পড়লে যদি দেখা গেল 4টা বা 5টা সেমিস্টার কমপ্লিট হয়ে গেল, গিয়ে তার চাকরি সূত্রে তার বাবার ট্রান্সফার হলো, মানে তার পারিবারিক যদি ট্রান্সফার হয়, তার সঙ্গে যদি মুভ করতে হয় বা কোনো কারণে যদি সেই ছাত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয়, তাহলে সেখানে গিয়ে আবার তাকে কিন্তু হচ্ছে ওই গ্রাজুয়েশনের প্রথম ধাপে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার যেটাই নেবে না কেন, সেখানে সেই ধাপে গিয়ে তাকে আবার নতুন করে শুরু করতে হবে। তাহলে সে যে 2 বছর পড়েছিল বা 6 মাস পড়েছিল বা 1 বছর পড়েছিল, সেগুলো তাহলে তার পুরো জিরো হয়ে গেল।
তো এইভাবে কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীদের ইয়ারবাস, তো এই শিক্ষার্থীদের এই ইয়ারবাসে কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 একটি লক্ষ্য বলা যায় যে ভারতেই কিন্তু এখন এই ইয়েটা আছে যে যখন একটি বাচ্চা যেখানে যেটুকু পড়বে তারপরে মানে লেটারাল এন্ট্রির কথা বলা আছে, যখন খুশি তখন সে জয়েন করতে পারবে। যখন এক একটা ডিগ্রি হয়তো দেখা গেল যে এখন নতুন শিক্ষা জাতীয় শিক্ষানীতিতে বলা হচ্ছে উচ্চশিক্ষার টাইম বলছে, যে গ্রাজুয়েশন বলা হচ্ছে 4 বছরের গ্রাজুয়েশন। প্রথম বছর পড়ে সে 6 মাস পরে সে মনে করবে যে আমি আর করবো, তাহলে সে হচ্ছে একটা সার্টিফিকেট পাবে, ফাউন্ডেশনাল সার্টিফিকেট পাবে। যদি মনে হয় যে সে 1 বছর পরে করবে না, সে একটা সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট কোর্স। যদি মনে হয় প্রথমটা 6 মাস মানে 1 বছর পরে যদি হয়, তাহলে সেটা হচ্ছে সে হচ্ছে সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট না, সে হচ্ছে ফাউন্ডেশনাল কোর্সের ইয়ে পাবে। তারপরে ওটা হলে 1 বছর হলে 2 বছর হলে সে সার্টিফিকেট পাবে, 3 বছর হলে সে ডিপ্লোমা পাবে, 4 বছর হলে সে হচ্ছে ডিগ্রি পাবে উইথ রিসার্চ। এবং সেখান থেকে যদি কেউ এমএ করতে যায়, এমএ এমএসসি বা এমই কি বলছো ইঞ্জিনিয়ারিং এ যদি কেউ মাস্টার করতে যায়, তাহলে সেক্ষেত্রেও যেটা হচ্ছে যে যদি 4 বছরের ডিগ্রি করা থাকে তাহলে সে সেখানটায় হচ্ছে গিয়ে 1 বছরে সে হচ্ছে সেখানে পিএইচডি এমএসসি বা এটা করতে পারবে, বা সে যদি চায় সে হচ্ছে পিএইচডি তে সরাসরি অংশগ্রহণ করতে পারবে, যেহেতু এখানে রিসার্চটা তার আগে যুক্ত রয়েছে। আবার সেই একইভাবে যদি কেউ 3 বছরে যদি সে গ্রাজুয়েশন করে থাকে, তার অর্থ সেখানে কিন্তু 2 বছরে মাস্টার হবে। তবে এই যে সুযোগটা, এই যে সুবিধাটা, এইটা কিন্তু আজকের প্রয়োজনীয় না, প্রয়োজনীয় তা না। মানে আজকে যেটা হচ্ছে আজ থেকে 34 বা 35 বছর আগে, মানে আমি যদি 90-এর দিকের কথা বলি, আমাদের যতটা মুভমেন্ট করতে হতো আজকে কিন্তু আমরা বেশি মুভমেন্ট করতে হচ্ছে। কর্মসূত্রে আমাকে একটা পরিবারকে আজকে এখানে কাউকে ওখানে মানে থাকতে হচ্ছে। তাহলে যারা থাকছে তাদের যে পরিবারের বাচ্চারা যে অসুবিধা ফেস করছে সেটা কিন্তু মুক্ত হওয়ার এটা একটা সুযোগ হচ্ছে। এইটা আরেকটা লক্ষ্য। আর সবচেয়ে যদি আমি বলি যে প্রথম লক্ষ্য, মানে আমি প্রথমেই বলছি যে কোথাও যেন একটা মনে হচ্ছে যে আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি সমস্ত কিছুতেই। এখন যান্ত্রিকতা থেকে বের হওয়া সম্ভব নয়। এআই রয়েছে, এআই বিভিন্ন জায়গায় মানুষের কাজকর্ম এআই করে দিচ্ছে, শিক্ষকতার কাজ পর্যন্ত করছে। কিন্তু আমার মনে হয় কোথাও একটা হচ্ছে আমাদের এথিক্যাল একটা জায়গা থাকা উচিত। এবং এইটা মনে হচ্ছে আমরা জানি যে ভারতীয় সভ্যতার ইতিহাস যা বলে, ভারতীয় সভ্যতা কিন্তু কি বলবো মানে সংস্কৃতিগতভাবে, তারপর হচ্ছে মূল্যবোধগতভাবে, স্পিরিচুয়াল ভাবে একটা কিন্তু হচ্ছে শক্তপোক্ত এবং সভ্য একটি সমাজ। এবং এই ছিল, আছে, থাকবে, মানে এটা আমার মনে হয়। কোথাও আমার জন্য মনে হচ্ছে যে আমরা সেই জায়গা থেকে একটু সরে আসতে যাচ্ছি। কোথাও একটা হয়তো আমাদের সন্তানদের মধ্যে বোধ হয় সেই জায়গাটি যে অনেকটা বেশি বাজেটকরণের জায়গায় আমরা বেশি কিছু হয়েছে। তো সেই জায়গা থেকে জাতীয় শিক্ষানীতি যেটা মনে করছে আমাদের যারা এক্সপার্ট আর কি, আমি এখানে এক্সপার্টের কথাটা আসছে বলে আমি বলছি যে জাতীয় শিক্ষানীতি 2020-তে তৈরি হয়েছে। আমরা সবাই জাতীয় শিক্ষানীতি 2020 বলে থাকি, কিন্তু এর পেছনে ব্যাপারটা জাতীয় শিক্ষানীতি তৈরি জন্য প্রথমে যে কমিটি কস্তুরী রঙ্গন কমিটি বসেছিল, কস্তুরী রঙ্গন কমিটি কতগুলো রিকমেন্ডেশন, যেমন এই ব্যাপারগুলো বললাম যে হচ্ছে যে কয়েকটা শিক্ষা কেমন হবে, সকলের এক্সেস, কতগুলো পিলারের কথা কস্তুরী রঙ্গন কমিটি বলেছিল, এক্সেস, ইকুইটি, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং কতগুলো জায়গায় কথা বলেছিল। তো এই যে যেটা হচ্ছে যে এই জায়গাগুলো রয়েছে, তারপরে এখানে আমাকে আরেকটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি এসডিজি গোলগুলোর দিকে থাকি, 17টা এসডিজি গোল আছে, সেখানে গোল নাম্বার 4-এ কিন্তু বলা আছে যেটা হচ্ছে যে শিক্ষাতে সকলকে নিয়ে আসতে হবে। এবং খুব ইন্টারেস্টিং যে শুধু শিক্ষা বলতে এমন শিক্ষা যেটা কোয়ালিটি শিক্ষা কথা বলা আছে। তাহলে আমাকে এতগুলো আমার ম্যান্ডেট রয়েছে, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যেটা বলা ছিল যে 2030 সালের মধ্যে সকলকে শিক্ষার অন্তর্ভুক্ত করণের যে জায়গাটা, এইখানটাই যদি দেখা যায় যে আমি যদি বলি যে ভারতের উচ্চশিক্ষার আমার অন্তর্ভুক্তিকরণ হতো, তাহলে সেই সংখ্যাটা কিন্তু তারা হচ্ছে 57 যেটা কিন্তু হচ্ছে যে এটা আমাদের মুখ্য ব্যাপার হতে মানে আমি বলতে পারি। আমার একটা লজ্জা হলো যে
বেশি উন্নত দেশগুলো তো বটেই, আমাদের মতো আমাদের সঙ্গে উন্নত দেশগুলো তো অনেক বেশি, কিন্তু এই জায়গাটা আমাদের থেকে অনেকটাই বেশি হয়েছে। আমরা এখন 57% একটা মানুষকে আমরা উচ্চশিক্ষায় আনতে পারছি, এটা খুব মজার ব্যাপার। উচ্চশিক্ষা অন্তর্ভুক্তি করা আউটপুটের কথা কিন্তু নয়। তাহলে আনতে পারা এবং এই যে এই 27% আমরা মাত্র আনতে পারছি, পুরোটাই যে সাকসেসফুল হচ্ছে সেটা নয়, সবাই যে থাকছে সেটা নয়। তাহলে এইখানটায় কিন্তু আমার বলা হচ্ছে যে আমি যেটা হচ্ছে যে এই সংখ্যাটা 27 থাকলে কিন্তু হবে না, যেটা এসডিজি গোল 4 বলেছে যে এই সংখ্যাটা 27 থাকা উচিত নয়, এই সংখ্যাটা অনেকটা বাড়াতে। তাহলে এসডিজি গোল ফুলফিল করাও কিন্তু আমার একটা বড় দায়িত্বের মধ্যে পড়ছে। সেটাও কিন্তু একটা জাতীয় শিক্ষানীতি 2020 একটা বড় লক্ষ্য, যেটা আমরা 2030-কে আমরা টার্গেট করেছিলাম। তবে হয়তো 2030-এ আমরা পুরোটা আমরা জায়গায় পৌঁছতে পারছি না। ভারত এখানটায় কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় যে আমরা 2047 সনকে আমরা আমি পাখির চোখই বলছি, বিভিন্ন প্যারামিটারে ভারত সরকার ঘোষণা করেছেন যে 2047-এ আমাদের 100 বছর পূর্ণ হচ্ছে। এই 100 বছর পূর্ণতার সময়কালে আমরা সমস্ত দিক থেকে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা সমস্ত জায়গা থেকে একটি মুক্ত এবং আশা করছি যে আমরা বিশ্বে আমরা একটা কি বলবো মানে লিডারশিপের জায়গায় আমরা পৌঁছতে পারবো। আমরা ইকোনমিকের জায়গা থেকে যদি দেখি, ইকোনমিক্সের জায়গা থেকে ফিট পজিশনে রয়েছে, তো আশা করছি এই যে অবশ্যই আমরা আশা করছি সবসময় আশা হয়। জাতীয় শিক্ষানীতি কিন্তু আমরা তৈরি করেছি, কিন্তু হ্যাঁ এইটা আমার মাথায় রেখে 2000 জাতীয় শিক্ষানীতি 2020 এই জাতীয় শিক্ষানীতি 2020 কিছু যদি আমরা অলরেডি কিছু লক্ষ্যের কথা বললাম যে লক্ষ্যগুলোকে মাথায় রেখে আমরা জাতীয় শিক্ষানীতি তৈরি করেছি। এবার এই জাতীয় শিক্ষানীতি 2020 কিছু যদি আমরা স্পেসিফিক যদি আমরা কিছু ফিচারকে আইডেন্টিফাই করতে চাই, তো ওইগুলো স্পেসিফিকলি আমি কিছু ফিচার যেগুলো মনে হয় যে সেপারেট ফ্রম আদার্স, সেগুলো যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি 2020-তে যেটা করা হয়েছে যে একটা কিন্তু বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আধুনিক যে যান্ত্রিক সভ্যতা বা আধুনিক যে যন্ত্র নির্ভরশীল সমাজ, তার সঙ্গে প্রাচীন সভ্যতার যে মূল্য, এই দুটোর কিন্তু সংমিশ্রণ করার একটা ভীষণ জায়গা, যেটা খুব ইন্টারেস্টিং। আমি এখানে বলছি যে বা হয়তো মনে হতে পারে আমি প্রাচীনত্ব থেকে আমি টেনে আনতে চাইছি। এখন কিন্তু সারা বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটা অল্টারনেটিভ পথ। আজকে আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা যদি মনে হয় এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এবং এই এনভায়রনমেন্টাল ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বিশেষ করে 70-এর দশক থেকে যদিও আন্দোলনটা শুরু হয়েছে সাউথ থেকে, যেটা বলা হয় দক্ষিণে সেই অর্থে দক্ষিণ গ্লোবাল পার্সপেক্টিভ বলে এখন গ্লোবাল সাউথ বলা হচ্ছে। ইভেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু প্রচুর অ্যাক্টিভিস্ট এবং গবেষক, তারা কিন্তু যে ধরনের উন্নয়ন ধরে আমরা এগোচ্ছি সেই উন্নয়নের কিন্তু প্রতিবাদ করছে এবং সেই উন্নয়নের একটা প্রতিকার চাইছে। একটা কি বলবো মানে সেরকম উন্নয়ন না করে মানে তার একটা পরিপূরক উন্নয়ন, এমন উন্নয়ন যে উন্নয়নকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে আমরা থাকি আর কি, সেই ধরনের উন্নয়নের কথা বলা হচ্ছে। তো এই জায়গাটা আমার হচ্ছে যে আমরা কোথাও একটা যেমন মনে হচ্ছে যে বেশি সুখ বা মানে আমরা সুখী যদি বলি সিম্পল ভাবে বলার চেষ্টা করি, সেটা করতে কোথাও যেন আমরা হচ্ছে আমাদের অস্তিত্বের শিকড়ে আঘাত হচ্ছে। তাহলে এটা আমার মনে হয় যে সবাই আমরা এখন অনুভব করতে পারছি যে আমাদের অস্তিত্ব কিন্তু এখন বিলুপ্তির দিকে আসছে, এবং সেটাকে যদি আমাকে টিকিয়ে রাখতে হয় লম্বা পরবর্তী প্রজন্মের জন্য, তাহলে হচ্ছে আধুনিকতা ছাড়া আমরা চলতে পারবো না। এটা যেমন কি আমার যেটা হচ্ছে আমার শিকড়কেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। এই দুটার মধ্যে সংমিশ্রণ, এবং সংমিশ্রণকে করতে গিয়ে যেটা জাতীয় শিক্ষানীতি 2020-তে করা হয়েছে, স্পেসিফিক্যালি যদি বলা হচ্ছে এখানটায় একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলা হচ্ছে, যেখানে হচ্ছে যে বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা শিশুটির মধ্যে কিভাবে বাড়ে,
মানে শিক্ষার্থীদের মধ্যে কিভাবে বাড়ে সেটার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং সেটা যদি এখন বলা হয় কিভাবে আমি হায়ার ইনস্টিটিউশনের যদি কথা বলি প্রজেক্ট বা এই ধরনের বিভিন্ন প্রকল্পগুলো বা পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন, যে ফর্মেটিভ সামিটিভ, এই জায়গাগুলোতে সামিটের জায়গায় ফর্মেটিভ, মানে এই যে বিভিন্ন চিন্তাশীল প্রশ্ন, সেইগুলো যেগুলো আমরা এখন মানে দেখতে পাচ্ছি শিক্ষানীতি যেখানে যেখানে ইমপ্লিমেন্টেড হয়েছে, যে এমন কিছু এখন যে হচ্ছে যে আমি অনেক সময় এমন মধ্যে আমি যা পড়ে গেছি সেখান থেকে যদি কমন করবো, সেই দিকটা এখন আর নেই। নতুন শিক্ষানীতি বলছে যে তোমার ধারণার মধ্য থেকে তোমাকে ভেবে উত্তর করতে হবে। তাহলে এই যে এটা কিন্তু একটা নতুন আমার মনে হয় ক্রিয়েটিভিটি তৈরি করা। এবং আরেকটা যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমি আমার ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটা বড় সমস্যা আমরা এই থেকে ফেস করে এসেছি, মানে যেটা হচ্ছে রড লার্নিং, যেটা হচ্ছে সবসময় মুখস্থ বিদ্যা, যে কিছু অঙ্ক দেখা যাচ্ছে যে হয়তো অঙ্কের ছাত্র সে অঙ্ক মুখস্থ করছে বা সবাই এটা যে মুখস্থ, তো অ্যাকচুয়ালি মুখস্থ করা তো শিক্ষার লক্ষ্য নয়। এখানটা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে যেভাবে মানে কারিকুলাম গঠনের কথা বলা আছে, এখান থেকে তো মুখস্থ বিদ্যা কমে যাচ্ছে, চিন্তাশীল শক্তি বাড়ার জায়গা রয়েছে। যে তারপরে এরকম আরো অনেকগুলো যেটা যেটা একটা বললাম যে এডুকেশনকে বলা হচ্ছে যে এডুকেশন হচ্ছে পাবলিক সার্ভিস। মানে এখানটা হচ্ছে যে শিক্ষাকে কিন্তু এবার হচ্ছে পরিষেবা হিসাবে গড়ে তোলার একটা জায়গা কিন্তু আমার এই জাতীয় শিক্ষানীতিতে রয়েছে। তারপরে যদি বলা হয় যে এখানটা আমি বিশেষ করে উচ্চশিক্ষার কিছু জায়গাতে যদি বলা হয় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা নতুন যদি আমি এখানটা ফিচার খোঁজার চেষ্টা করি, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে এখানটা ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে। আগে ভাবা যেত না যে আর্টস বা এই ধরনের সাবজেক্টগুলোতে কোনো ইন্টার্নশিপ থাকবে, কিন্তু এখন নতুন শিক্ষানীতি মানে যখন আমরা নিতে যাচ্ছি, নতুন শিক্ষানীতিতে কিন্তু বলা আছে ইন্টার্নশিপ হচ্ছে ম্যান্ডেটরি। একজন শিক্ষার্থী পড়তে করতে তার গ্রাজুয়েশন কোর্স করতে করতে এবং উচ্চশিক্ষায় তার কোর্স করতে করতে সে হচ্ছে হাতে কলমে শিক্ষার জন্য সে যদি কোনো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টকেও তাকে হচ্ছে ইন্টার্নশিপে যেতে হবে সেই নির্দিষ্ট জায়গায়, যে সেই প্রসিডিউরগুলো কীভাবে সেটা একটা। তো এই যে হাতে কলমে শিক্ষা, এটা কিন্তু একটা নতুন সংযোগ। তো এইগুলো কিন্তু হচ্ছে নতুন কতগুলো ফিচার কিন্তু আমরা জাতীয় শিক্ষানীতি 2020-20 দেখতে পাচ্ছি। আরেকটা এখানে খুব ইন্টারেস্টিং যে গবেষণায় একটা ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, গবেষণার ক্ষেত্রে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তারপরে এইটা একটা জায়গা রয়েছে যে গবেষণা তাহলে আগেও হতো, কিন্তু যেটা হচ্ছে যে গবেষণা স্পেসিফিক্যালি এখানে নতুন একটা ইম্পর্টেন্ট। আমি আরেকটা খুব স্পেস যেটা না বললেই নয়, জেন্ডার নিউট্রাল এডুকেশনের জন্য এইখানটা হচ্ছে জেন্ডার ইনক্লুশন ফান্ড। জেন্ডার ইনক্লুশন ফান্ড বলে কোনো ফান্ড আগে কোনো শিক্ষানীতিতে বা শিক্ষা ব্যবস্থায় ছিল না। এইখানটায় কিন্তু জেন্ডার ইনক্লুশন ফান্ড বলে একটা ফান্ড রেজ করা হয়েছে, যা দিয়ে হচ্ছে জেন্ডার নিউট্রাল ডেফিনিশন হচ্ছে যে নারী এবং পুরুষের মধ্যে শিক্ষার যে বৈষম্য, শুধু নারী পুরুষ নয়, তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে এই যে বৈষম্যগুলো, সেই বৈষম্যগুলো হ্রাসের ক্ষেত্রে কিন্তু এই জেন্ডার ইনক্লুশন ফান্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে হয়। তো এই যে এইগুলো কতগুলো নতুন জায়গা কিন্তু হচ্ছে জাতীয় শিক্ষানীতির ফিচারের মধ্যে রয়েছে। তাছাড়া তো আরো যেগুলো রয়েছে যে স্পেসিফিক্যালি ভারতীয় ঐতিহ্যকে কি বলবো, ভারতীয় ঐতিহ্যের সব ব্যবহার, ভারতীয় ঐতিহ্যকে ধরে এগোনো। এখানে আরেকটা না বললে ঐতিহ্যের কথা বলার দিকে যেটা মনে করি, যেটা বলা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতির আরেকটা খুব ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে যেটা হচ্ছে জনজাতি যে গোষ্ঠীগুলো রয়েছে আমাদের দেশে 700 বেশি হচ্ছে এখন অব্দি সংবিধান নির্দিষ্ট জনজাতি গোষ্ঠী রয়েছে। তো এই জনজাতি গোষ্ঠীগুলো কিন্তু নিজস্ব কি বলবো, নিজস্ব ভাব ধারণা চিন্তা ভাবনা রয়েছে। এবং খুব ইন্টারেস্টিংলি আমার যেটা মনে হয়, আমরা যারা খুব সভ্য বলে দাঁড়িয়ে, কিন্তু তাদের থেকে তারা অনেক বেশি হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক হচ্ছে জীবনযাপন করে থাকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে। এবং এই জাতীয় শিক্ষানীতিতে কিন্তু এইগুলো বলা আছে যে এই জনজাতির যে কালচার, সেই কালচারটাকে যদি আমরা আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে কোথাও
একটু নিতে পারি, নিয়ে যদি আমাদের জীবনযাত্রাকে অনেকটা কি বলবো মানে নিয়ন্ত্রণে করছি, যে আমরা আমাদের নিয়ন্ত্রণে রেখে যদি আমরা চলতে পারি, তাহলে প্রকৃতি এবং আমরা আমাদের মধ্যে একটা সাহায্য বজায় থাকে। এইগুলো আমার মনে হয় যে কিছু নতুন ফিচার আরো অনেক রয়েছে, সব করা কয়েকটা জায়গায় বললাম। এবার এইখানটায় বলি যে এত কিছু তো বললাম যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতি এই করতে হবে, এই করতে হবে। তাহলে এইখানটায় শিক্ষার সঙ্গে শিক্ষক কতভাবে জড়িত। এবং আমি আমার প্রথম দিকে আমি বলেছিলাম যে প্রাচীন যে গুরুকুল শিক্ষায় সেখানে যেটা হচ্ছে যে শিক্ষা কেন্দ্রকে মন্দির বলা হতো, এবং সেখানকার প্রাণকেন্দ্র হিসেবে কিন্তু শুধু যে শিক্ষক ছিলেন তা নয়, শিক্ষক এবং ছাত্র তারা উভয় ছিল প্রাণকেন্দ্র। তো তার মানে হচ্ছে যে শিক্ষা এমন একটা বিষয় যে শুধুমাত্র প্রতিষ্ঠান বলে হবে না, আর শুধুমাত্র শিক্ষার্থী বলে হবে না। শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান তার মধ্যে কিন্তু হচ্ছে মধ্যমণি ভূমিকা পালন করেছে। তাহলে এইখানটায় যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020-তে আমরা এত কিছু বলেছি, শিক্ষকের কি রোল থাকছে, ভেরি ইন্টারেস্টিং যে শিক্ষকের কি রোল থাকছে। শিক্ষকের রোল যেমন গুরুকুল শিক্ষা ছিল, শিক্ষকের রোল আজকেও আছে। এবং যে এআই এর ফলে আমরা কিছু দেখতে পাচ্ছি যে এখন যান্ত্রিকভাবে শিক্ষা নতুন একটা শিক্ষার তো শিক্ষকের রোল কিন্তু থাকছে। ভেরি ইন্টারেস্টিং যে শিক্ষক যে কোনো ভাবে সে যন্ত্রের সাহায্যেই হোক আর সে যন্ত্র ছাড়াই হোক, শিক্ষক কিন্তু শিক্ষকের ভূমিকাই থাকছে। কারণ হচ্ছে মনে রাখতে শিক্ষকের ভূমিকাটা হচ্ছে কি বলবো মানে ওই অন্ধের গোষ্ঠীর মতো, মানে সে হচ্ছে হাতে লাঠি, যেমন অন্ধের হাতে লাঠি চলতে পারে না, ঠিক তেমনি শিক্ষা প্রতিষ্ঠান এবং মানে বিদ্যার্থী বা শিক্ষার্থী বা ছাত্র যদি বলি, তার মধ্যে কিন্তু সেই লাঠি হাতে দিয়ে বৃষ্টি পার করার জন্য শিক্ষক সদা সর্বদা প্রস্তুত থাকে। শিক্ষকের দায়িত্ব নতুন করে কি বলবো, যে শিক্ষক যেমন প্রাচীনকালে আমাদের দেশে দায়িত্ব পালন করতো এবং শুধু আমাদের দেশে সারা দেশে দায়িত্ব পালন করতো, আজও যেমন শিক্ষক মহাশয়রা যেমন দায়িত্ব পালন করেন। নতুন শিক্ষানীতি প্রবর্তিত হওয়ার ফলে একটা বড় ব্যাপার বলছে যে এখানে মনে হয় শিক্ষকদের দায়িত্ব আরো বেড়ে যাবে। মানে আমি এই বলছি দায়িত্বটা বেড়ে যাবে যে এখন যেভাবে আমরা মানে ওই যেটা বললাম যে যেখানটায় দেখা যাচ্ছে যে এখানে একটা বড় বিষয় হচ্ছে যে কি বলবো নাম্বার ব্যাংক, ক্রেডিট ট্রান্সফার, ক্রেডিট ব্যাংক, এই সমস্ত ব্যাপারগুলো যখন থাকছে, পাশাপাশি যখন দেখা যাচ্ছে যেমন যে মানে ওই কন্টিনিউয়াস ইভালুয়েশনের কথা বলা হচ্ছে যে ইভালুয়েট করতে হবে, এই ব্যাপারগুলো যখন থাকছে, আমাদের শিক্ষকদের কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। যেখানে রড লার্নিংকে আমরা অভ্যাস করছি, আমরা যেখানে বলছি যে ছাত্রদের হচ্ছে কি বলবো চিন্তাশীল শিক্ষার্থীকে গুরুত্ব দিচ্ছি, সেখানে ছাত্ররা চিন্তা তখনই করতে পারবে যখন শিক্ষকরা তার চিন্তায় হচ্ছে কি বলবো মানে জল ঢালতে পারবে। যেমন জল ঢালতে বলছি যে গাছের চারায় যেমন জল ঢালে সে তার বৃদ্ধি হয়, ঠিক তেমনি যদি শিক্ষক যদি সেই বুদ্ধিটাকে ছাত্রের বুদ্ধিটাকে নার্চারিং করতে পারে, তবে হয়তো সেই ছাত্র হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং তার মধ্যে প্রয়োজন হয়। তো শিক্ষক বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। হ্যাঁ, আমরা যখন জাতীয় শিক্ষানীতি নিয়ে যে আলোচনা করলাম তাতে যাই না সংক্ষিপ্ত সবাই মধ্যে যেটুকু আমরা তুলে ধরার জন্য চেষ্টা করলাম বা একটু চর্চায় আনার চেষ্টা করলাম, শিক্ষানীতি কি সেটা নিয়ে একটু আলোচনা করলাম, একটু ব্যাকগ্রাউন্ডটা বলার চেষ্টা করলাম, তার বৈশিষ্ট্যগুলো কি আছে, নতুনত্ব কি আছে বলার চেষ্টা করলাম। শিক্ষক ধরনের এখানে প্লে করতে পারবে এবং যে শিক্ষক সত্যি যে তার রোল থাকবে কিনা বা তার ভূমিকা কতটা থাকবে সেগুলো যেমন আলোচনা করলাম। এবার একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন একটা নীতি দিয়ে আলোচনা করছি, জগন্নাথ দিয়ে আলোচনা করছি, তার প্রভাবটা কতটা সেটা আলোচনা করা খুব জরুরি। তো এবার হচ্ছে এই জাতীয় শিক্ষানীতি 2020 এটা আমি যদি শুধু উচ্চশিক্ষা এবং যেটা হচ্ছে শিক্ষার দুটো ভাগ হিসেবে দিকে আমরা একটা হচ্ছে উচ্চশিক্ষা আর একটা যেটা হচ্ছে আমরা স্কুল শিক্ষা যেটা হচ্ছে, আমি শুধু উচ্চশিক্ষার জায়গাটা এখানে হাইলাইট করতে চাইছি
যদিও এটা বলতে গিয়ে কিছু কিছু কখনো স্কুল শিক্ষার প্রসঙ্গটা একটু চলে আসতে পারে। এবার প্রভাব আলোচনা করতে যাওয়ার আগে আমি যেটা বলি যে জাতীয় শিক্ষানীতি 2020 শুরু হয়েছে, আইনটা তৈরি হয়েছে, মানে পাস হয়ে লাগু তো শুরু করেছে, মানে ইমপ্লিমেন্টেড হচ্ছে 2019 থেকে। আমরা এখন 2024 সালের মাত্র মানে শুরুতে রয়েছি। তো এই 3 বছর সময়কাল একটা পুরো নীতি জননীতি, বিশেষ করে আমরা যারা জননীতি নিয়ে চর্চা করি আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে একটা জননীতি যদি প্রভাব দেখতে হয় তাহলে মিনিমাম 10 বছর সেই নীতিটাকে হচ্ছে মানে কি চলতে দিতে হবে বা তার কাজ হতে দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো একটা অ্যালাউন্সন করতেই পারি, 2020 সালে শুরু হয়েছে। এবার তাহলে তার কতটা প্রভাব, এটা আমি কতটা প্রভাব করতে পারি উচ্চশিক্ষার ক্ষেত্রে সেটা তো আমি আলোচনা করতেই পারি। তারপরে হয়তো আমি 10 বছর পরে নয় সেটা মিলিয়ে দেখতে পারি। সেই জায়গা থেকেই আমি যে বিষয়গুলোকে একটু আলোচনায় আনার চেষ্টা করব। প্রথমতই বলি যে জাতীয় শিক্ষানীতি 2020 যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, শিক্ষা ভারতে যেহেতু যুগ্ম তালিকাভুক্ত বিষয়, তার ফলে যেটা হচ্ছে যে এখানে কেন্দ্র এবং রাজ্য দু ধরনের সরকারেরই কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। সেই রাজ্যের ফেডারেশনের বৈশিষ্ট্য অনুযায়ী যে রাজ্যগুলির বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায় তার শিক্ষানীতিতে, যেমন কেন্দ্রে। তো এখানটায় আমরা দেখছি যে 2020 সালে জাতীয় শিক্ষানীতি শুরু হওয়ার পর ভারতের সর্বত্রই যে জাতীয় শিক্ষানীতি একদম খুব স্মুথলি ইমপ্লিমেন্টেড হয়েছে সেটা না। অনেক জায়গায় খুব সহজে ইমপ্লিমেন্টেড হয়েছে, কোথাও কোথাও ইমপ্লিমেন্টেশনের পাল্টাতে যেহেতু কেন্দ্র রাজ্যের বিষয় রয়েছে কিছু বিতর্কের জায়গা তৈরি হচ্ছে, কোথাও কোথাও ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কোথাও কোথাও ইমপ্লিমেন্টেশন হয়েছে, এমন একটা অবস্থায় আমরা রয়েছি। তবে এই জায়গা থেকে যদি আমি পড়ার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে, বিশেষ করে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সুতরাং আমার বলতে দ্বিধা নেই যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে, যদি কেন্দ্র রাজ্যের মধ্যে অপোজিট রাজনৈতিক দলের অপোজিশন রাজনৈতিক দলের সরকার থাকে, তাহলে সেক্ষেত্রে একটা বিমানশ্রমী করা হয়, মানে একটা অবস্থা দেখা যায় যে কেন্দ্র দাবি করে রাজ্য করছে না, রাজ্য দাবি করে কেন্দ্র করছে না, এমন একটা ব্যাপার থাকে। সেরকম অবস্থার ফলে কিছু সমস্যা বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু তবু আমি এটা বলবো যে এই অবস্থা কাটিয়ে উঠে জাতীয় শিক্ষানীতি যেহেতু জাতীয় নীতি, মানে কি করবো সেটার থেকে বড় কথা আমার মাথায় রাখতে হবে ভারতীয় সংবিধান যা আমাকে বলে দিয়েছে, যেহেতু জাতীয় নীতি, সুতরাং সব জায়গাতেই এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড হবে এবং হচ্ছে সেটাই ধরে নিয়েও যদি বলা যায় তাহলে একটাই বলা যায় যে ইম্প্যাক্ট যদি বলা যায় যে জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে, জাতীয় শিক্ষানীতি ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে, এটা আশা রাখতেই পারি। এই জন্যই রাখতে পারি যে কারণ হচ্ছে যে এখানে আমি যতটা চর্চা করে আমি দেখেছি যে ড্রাফটটা যতটা দেখেছি, শিক্ষানীতিটা যতটা দেখেছি, সেখানটায় যা বলা আছে সেখানে কিন্তু একটা স্পষ্টতার জায়গা রয়েছে যে মানে আমি যেটা বলতে চাইছি যে একটা ক্রাইসিস থেকে নিজেকে রক্ষা, আরেকটা যেটা হচ্ছে যে আমার নির্মূল, এই দুটো জায়গায় কিন্তু আমি এখানটায় একটা সংযুক্তিকরণ ঘটাতে চাইছি। যেটা হচ্ছে যে আমি যেটা হচ্ছে যে আমি যেখানে বুঝতে পারছি যে আমি বিভিন্ন জায়গা থেকে আমার সমাজ, আমার সমাজ শুধু আমার ভারতের সমাজ, আমি যে মানব সমাজ কোথাও একটা যেন পিছনের জায়গায় শিকড় ছিন্ন হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেই জায়গাটা কিন্তু ধরার চেষ্টা করছি যে সেটার সঙ্গে আধুনিক যে টেকনোলজি ব্যবহার, আধুনিক যে বিভিন্ন সেক্টরে হেলথ থেকে শুরু করে সব জায়গাতে যে কৃষি ক্ষেত্রে যে বিজ্ঞানের যে বহুল প্রচলন, সেটাকেও কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি। দুটার মধ্যে কিন্তু আমরা একটা সেতু বন্ধন করে এগোতে চাইছি যে আমরা যে পরিবেশ, যে আমার নেচার, যেটা ইন্ডিয়ান স্পিরিচুয়াল থিঙ্কিং যেটা বলা হয় নেচার ইজ নট ডেড, নেচার ইজ মাই মাদার,
জায়গা থেকে এবং এই মাকে বাঁচিয়ে হচ্ছে আমাকে হচ্ছে আমার কি বলবো আমার পরিচিতি, আমার দাবি, আমার প্রয়োজন, আমার অধিকার, এই সমস্তগুলো বাড়াতে হবে, রক্ষা করবো, সেটা একটা কিন্তু মেরুদণ্ডের জায়গায় রয়েছে। আশা করি সেটা যদি এবং সফল হবে এবং এইটা যদি আমরা সফলতার জায়গায় যেতে পারি, তাহলে আমি যেটা বারবার বলছি যে 2047 সালের যে আমার ভারতের আমার জাতির যে লক্ষ্য, যে আমরা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে বিশ্বকে পথ দেখাতে পারবো এবং আমরা আমাদের বিভিন্ন সমস্যাগুলো, দারিদ্রতা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায় যেগুলো জায়গায় সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে পারবো, সেগুলো সফলতা থাকছে, সেগুলো পাবো। আরেকটা যেটা হচ্ছে যে যদি আমরা এখানে বলি যে সরাসরি এই ক্যারিয়ার সত্যি আমরা আলোচনায় বললাম যে একটি শিক্ষার্থী যখন করতে করতে 3 বছর পড়া শেষে বা 3 বছরের মধ্যে 2.5 বছর পড়া শেষে সে যখন দেখছে যে তার পড়াশোনাটা জিরো হয়ে যাচ্ছে, সেটা সত্যি অন্যায়। এতদিন পর্যন্ত আমরা অন্যায় করেছি। তো আশা করি যে আমি যদি এই যে মানে এগুলো অন্যায়টা এমনভাবে করেছি তাতে যে আমার নতুন থেকে করে যখন তার শিক্ষা শুরু করতে বাধ্য করেছি, পাশাপাশি যেটা হচ্ছে তার জীবনের থেকে ওই 2.5 বছর বা 3 বছর আমরা কেড়ে নিয়েছি তার সমস্ত জীবন থেকে, তার মানে কি বলবো, এবং তার কর্মজীবন থেকে আমরা সেটা কেড়ে নিয়েছি, যেখানটায় সেই সময় সে আমার সমাজকে দিতে পারতো সেটা অনেক কেড়ে নিয়েছি। তো সুতরাং আমার মনে হয় যে এখানে যেহেতু প্রভিশনটা রয়েছে যে যে কোনো সময়ে আমি শিক্ষায় আসতে পারছি, আবার আমার মনে হচ্ছে শিক্ষা বন্ধ করে আবার যখন আমি শুরু করবো সেখান থেকে আমি নতুন করে নয় ওটাকে যোগ করে নিয়ে আমি এগোতে পারছি, তাহলে আমার মনে হয় যে এই পদ্ধতিটাও কিন্তু হচ্ছে অনেক আগে থেকে থাকা উচিত ছিল। যাই হোক, আমরা নতুন শিক্ষা নিতে হবে, এই জন্যই বলছি যে এটা একটা নতুনত্ব। তো জাতীয় শিক্ষানীতি 2020-তে এই নতুনত্বটাও কিন্তু আমাদের যুব সমাজকে একটা বিরাট জায়গা দিল। আরেকটা প্রসঙ্গে বলতে যাচ্ছে যে বর্তমানে বিশ্বের মধ্যে যুব শক্তিতে কিন্তু ভারত হচ্ছে সর্বপ্রথম স্থানে রয়েছে এবং এই যুব শক্তিকে এবং সারা বিশ্বে কিন্তু আমার এই যুব শক্তির একটা বিরাট চাহিদা রয়েছে। সেই চাহিদার দিকে তাকিয়ে জাতীয় শিক্ষানীতি যেভাবে তার শিক্ষানীতি তৈরি করেছে, আশা করি বাজার যে ধরনের মানে কি মানব সম্পদ চাইছে সেই এবং যে ধরনের এবং যে পরিমাণ, দুটোই আমরা মনে হয় মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই মনে হয় আমরা হচ্ছে সাপ্লাই করতে পারবো। সুতরাং যেটা বলছি না, অনেকের মাথায় আছে যে বিশ্বগুরু হবে, ভারত বিশ্বগুরু মানে লিডারশিপ দিচ্ছে। আমার মনে হয় এই জায়গাগুলো থেকে আমরা ভাবছি যে আমরা লিডারশিপ বলতে আমরা এই জায়গাগুলোতে বলছি যে আমরা আমাদের মধ্যে সারা বিশ্বের মধ্যে যদি যুবশক্তি আমাদের সবচেয়ে বেশি রয়েছে, আমি তাকে যদি ট্রেন করতে পারি এইভাবে যে তুমি মানে তোমার মাদার নেচারকে বাঁচাবে এবং তুমি হচ্ছে তোমার দেশটুকু দিয়ে তুমি হচ্ছে সমাজের উন্নতি করবে, বিশ্বের উন্নয়ন করবে। তবে এই জায়গাগুলো দিয়ে আমার মনে হয় যে এইগুলো হচ্ছে প্রভাব, মানে যেটা বললাম যে 3-4 বছর তো প্রভাব পর্যালোচনা করা যায় না, কিন্তু আশা করি যে এই জায়গাগুলোর প্রভাব অবশ্যই আমরা আগামী 5-7 বছর 10 বছর করে দেখতে পাবো। তো আর যেটা হচ্ছে এরকম আরো কিছু মানে এরকম কিছু ধরে কিছু প্রভাব আলোচনা করাই যায়, তবে আমার মনে হয় যে ওই খুব বিস্তারিত না করে খুব সংক্ষিপ্ত ভাবে যদি আমরা বলার চেষ্টা করি যে আমরা আশা করবো জাতীয় শিক্ষানীতি 2020 যে 2020 যে নীতিগত যে দিকগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো ঠিকঠাক প্রতিফলিত হবে। এবং খুব মজার ব্যাপার এখানে যেটা বলছে যে একটা বিষয় আমি যে সবটাই যদি ভালো বলি তাহলে একটু শুধু একটা নেগেটিভ জায়গা বলে আমি শেষ করছি যে আমরা সব কিছু কথা বলছি এই হবে। আমার মনে হয় এখানে সরকারকে মানে আমার দেশের সরকারকে এগিয়ে আসা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে। পর্যাপ্ত পরিমাণ অর্থ যদি না হয় তাহলে কিন্তু আমার শিক্ষা ব্যবস্থার যে কাঠামো, সেই কাঠামো যদি উন্নত না করতে পারি, শিক্ষার যে মানব সম্পদ যারা শিক্ষক তাদের যদি আমি রক্ষা না করতে পারি, সাফিসিয়েন্ট পরিমাণ শিক্ষক যদি আমি না নিতে পারি, তাহলে কিন্তু আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না 2047 সালে। তাহলে এইটা পাশাপাশি যেটা হচ্ছে যে সাফল্যের সঙ্গে সঙ্গে আমার মনে এইটা আমার মাথায় রাখা উচিত যে
সরকারকে কিন্তু একটা বিরাট গুরুত্ব দিয়ে এই জায়গাগুলো দেখা দরকার যে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে শিক্ষকদের আরেকটা জায়গায় শিক্ষকদের পূর্ণ স্বাধীনতা, তাদের যে একাডেমিক লিডার সেটাকে এই সমস্ত দিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে আশা করি জাতীয় শিক্ষানীতি সত্যি সত্যি একটি সুন্দর প্রভাব ফেলবে শুধু ভারতে নয় সারা বিশ্বের